আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে টাকাটা আমাদের জন্য কাজ করতে পারে? মানে আমরা তো টাকার জন্য কাজ করি। এই টাকা জমানো আর বাড়ানোর পুরো জার্নিটায় একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ঘুরে ফিরে আসে, বিশেষ করে যখন হঠাৎ টাকার দরকার পড়ে। আর সেটা হলো লোন। চলুন আজ তাহলে সেখান থেকে আমাদের আলোচনাটা শুরু করি। অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসে, তাই না? যে আমার তো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, বেশ কিছু টাকাও আছে, তাহলে দরকার পড়লে ব্যাংক তো আমাকে এমনিই লোন দিয়ে দেবে। কিন্তু এর উত্তরটা হয়তো একটু অন্যরকম। এক কথায় উত্তরটা হলো না। শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই লোন পাওয়া যায় না। তাহলে ব্যাংক ঠিক কি দেখে? ব্যাংক এমন একটা জিনিস দেখে যা অ্যাকাউন্টে কত টাকা আছে তার চেয়েও অনেক বেশি জরুরি। আর সেই জরুরি জিনিসটাই হলো ক্রেডিট স্কোর। এটাকে অনেকটা আমাদের আর্থিক রিপোর্ট কার্ড বলা যেতে পারে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ক্রেডিট স্কোর ব্যাপারটা আসলে কি। এই যে এতবার বলছি ক্রেডিট স্কোর, তো প্রশ্ন আসতেই পারে, কি এটা? কোনো পরীক্ষার নম্বর নাকি? হ্যাঁ, অনেকটা সেরকমই ভাবতে পারেন। তবে এটা হলো আর্থিক নিয়মানুবর্তিতার পরীক্ষা। একদম সহজ করে বললে ক্রেডিট স্কোর হলো ৩০০ থেকে ৯০০-র মধ্যে একটা নম্বর। এই নম্বরটা দেখেই বোঝা যায় যে কেউ তার আগের লোন বা ক্রেডিট কার্ডের বিল ঠিকঠাক সময়ে শোধ করেছে কিনা। আমাদের দেশে সিআইবিএল-এর মতো সংস্থাগুলোই কিন্তু এই স্কোরটা তৈরি করে। ওরা আমাদের সবারই আর্থিক লেনদেনের হিসেব রাখে। তো এই যে নাম্বারটা, এর মধ্যে ম্যাজিক নাম্বার কোনটা? মনে রাখতে হবে 750। যদি স্কোর 750 বা তার বেশি হয় তাহলে তো কথাই নেই। ব্যাংক শুধু যে সহজে লোন দেবে তাই না, অনেক ভালো শর্তেও লোন দেবে, মানে সুদও কম লাগতে পারে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে স্কোর যদি 750-এর ওপরে থাকে, লোন পাওয়াটা কত সহজ, আর সুদের হারও কম। আর অন্যদিকে স্কোরটা যদি 600-র নিচে নেমে যায়, তাহলে লোন পাওয়া তো কঠিন হবেই, সঙ্গে সুদের হারও চড়ে যাবে অনেকখানি। চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি। ধরুন, দুজন লোক ব্যাংকে গেছেন, দুজনেরই 5 লক্ষ টাকা লোন দরকার। প্রথম জনের ক্রেডিট স্কোর দারুণ, 780। ব্যাংক তাকে দেখেই খুশি, বলল অবশ্যই লোন পাবেন, মাত্র 9% সুদে। কেন বলুন তো? কারণ ওই স্কোরটাই ব্যাংকের কাছে তার বিশ্বাসযোগ্যতার প্রমাণ। কিন্তু দ্বিতীয় জনের স্কোরটা একটু কম, ধরুন 620। ব্যাংক তাকে লোন দিতে রাজি হল, কিন্তু বলল সুদ লাগবে 14%। ভাবুন একবার, একই টাকার লোন, অথচ শুধু স্কোরের জন্য সুদের হারে আকাশ পাতাল তফাত। মানে বছরের পর বছর ধরে তাকে হাজার হাজার টাকা বেশি সুদ গুনতে হবে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত দরকারি একটা স্কোর, এটাকে ভালো রাখা যায় কিভাবে? বা যদি কম থাকে, সেটা বাড়ানোর উপায় বাকি। চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। দেখুন, স্কোর কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে, কিন্তু এই চার্টটা দেখলে বোঝা যাবে যে দুটো জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এই যে লম্বা বার দুটো দেখছেন, একটা হলো পেমেন্ট হিস্ট্রি, মানে সময়মতো বিল বা ইএমআই দেওয়া, আর দ্বিতীয়টা হলো ক্রেডিট ইউটিলাইজেশন, মানে ক্রেডিট কার্ডের লিমিটের কতখানি ব্যবহার করা হচ্ছে। এই দুটো ঠিক রাখলে বাকিটা অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে স্কোর ভালো করার সেরা 3টে টিপস কি? নাম্বার 1, আর এটা সবচেয়ে জরুরি, সব বিল আর ইএমআই একদম ঘড়ি ধরে সময় মতো দিয়ে দিন। নাম্বার 2, ক্রেডিট কার্ডের যে লিমিট আছে তার 30%-এর বেশি ব্যবহার না করার চেষ্টা করুন। এতে বোঝা যায় যে কেউ ঋণের ওপর খুব বেশি নির্ভরশীল নয়। আর নাম্বার 3, খুব কম সময়ের মধ্যে অনেকগুলো লোনের জন্য আবেদন করবেন না। এটা একটা খারাপ সিগন্যাল দেয়। আসলে পুরো ব্যাপারটা কি বলুন তো? একটা ভালো ক্রেডিট স্কোর বানানো মানে হলো ব্যাংকের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করা। এটা শুধু একটা নম্বর নয়, এটা একটা ভরসার প্রতীক। তো লোন আর খরচের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এবার চলুন সবথেকে ইন্টারেস্টিং পার্টে যাই। কিভাবে টাকা আমাদের হয়ে কাজ করবে, মানে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সহজ। এমন একটা ইনকাম যার জন্য সারাক্ষণ সক্রিয়ভাবে কাজ করতে হয় না। সবচেয়ে সহজ উদাহরণ, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে যে সুদটা পাওয়া যায়, ওটাই তো প্যাসিভ ইনকাম। আর ব্যাংকের মাধ্যমে প্যাসিভ ইনকাম শুরু করার দুটো খুব চালু উপায় হল ফিক্সড ডিপোজিট মানে এফডি আর রেকারিং ডিপোজিট মানে আরডি। দুটোতেই টাকা রাখলে যে সুদটা পাওয়া যায় সেটাই আয়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এই সুদের হার কিন্তু রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী বদলাতে থাকে, তাই খোঁজ খবর রাখাটা জরুরি। এখন প্রশ্ন হলো, কোন পথে এগোনো ভালো? একটা রাস্তা হলো একদম সুরক্ষিত, যেখানে কোনো ঝুঁকি নেই। আর আরেকটা রাস্তায় একটু ঝুঁকি আছে, কিন্তু রিটার্ন বা লাভের সম্ভাবনাও অনেক বেশি। এই স্লাইডটা দেখুন, দুটো রাস্তার ছবিটা কি সুন্দরভাবে দেওয়া আছে। একদিকে আছে ব্যাংক ডিপোজিট মানে এফডি বা আরডি। এটাকে একটা সেফ লকারের মতো ভাবতে পারেন।
টাকা একদম সুরক্ষিত কিন্তু রিটার্নও সীমিত। আর অন্যদিকে আছে মিউচুয়াল ফান্ড। এখানে বাজারের ওঠানামার ওপর ঝুঁকিটা নির্ভর করে, কিন্তু ঠিকঠাকভাবে করলে লাভের সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। মিউচুয়াল ফান্ডে ঢোকার একটা খুব সহজ আর জনপ্রিয় রাস্তা হল এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে প্রতি মাসে অল্প অল্প করে একটা নির্দিষ্ট টাকা জমা দেওয়া। আর এই অল্প টাকাই কিন্তু সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের জাদুতে একটা বেশ বড়সড় ফান্ড তৈরি করে ফেলতে পারে। তাহলে দেখুন, আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। একদিকে একটা ভালো ক্রেডিট স্কোরের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, আর অন্যদিকে প্যাসিভ ইনকামের মাধ্যমে নিজের সম্পদ বাড়ানো। এই দুটো জিনিসকে একসাথে নিয়ে চললে কিন্তু একটা সুন্দর আর্থিক ভবিষ্যতের ভিত তৈরি হয়। আর একটা কথা কিন্তু ভুললে চলবে না, আজকের এই ছোট ছোট জমানো টাকা বা বিনিয়োগই কিন্তু একদিন ভবিষ্যতে বড় আয়ের রাস্তা খুলে দেবে। তাই আসল জিনিসটা হলো শুরু করা, সেটা যত অল্প দিয়েই হোক না কেন। এই যে এত কিছু আলোচনা হলো, এরপর আসল প্রশ্নটা হলো, নিজের আর্থিক যাত্রাকে ভালো করার জন্য প্রথম স্টেপটা কি হবে? নিজের ক্রেডিট স্কোরটা একবার চেক করে দেখা, নাকি অল্প টাকা দিয়ে একটা এসআইপি শুরু করা? ভাবুন, কারণ এই ছোট্ট একটা সিদ্ধান্ত থেকেই কিন্তু ভবিষ্যতের পথটা তৈরি হবে।